মা, আমার মাথায় আগে ভালো করে পানি দিয়ে দাও। আমার মাথায় যে খুব গরম লাগছে। গরম তো লাগবেই, তোকে এত করে বলি এই গরমের সময় রোদের ভিতরে খেলতে যাস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। এখন তো বুঝেছিস রোদের ভিতরে খেললে কি অবস্থা হয়। এত পানি দিচ্ছি তবুও নাকি তোর মাথা ঠান্ডা হচ্ছে না। আমি সত্যি বলছি মা, এই গরমে আর খেলতে যাব না, এখন থেকে বাড়িতেই থাকবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। এখন তোকে আর মাথায় পানি দিতে পারবো না। আমার যে কাজের দেরি হয়ে যাচ্ছে, দেরিতে কাজে গেলে কাকুলি দিদি অনেক কথা শুনিয়ে দিবে। আচ্ছা হয়েছে মা, তুমি তাহলে এখন কাজে যাও, আমি সারাদিন বাড়িতেই শুয়ে থাকবো। এসেছিস? কিন্তু এত দেরিতে কেন? হ্যাঁ, তোকে কি কাজে থেকে বের করে দিব নাকি? বাইরে কত কাজ পড়ে আছে, সেগুলো সব কাজ শেষ হলে তবে বাড়িতে যাবি, বুঝেছিস? ঠিক আছে দিদি। এরপর টুনি কাকুলির বাড়িতে কাজ করতে থাকে। আর সারাদিন কাজ শেষ করে বিকেলে বাড়িতে চলে আসে। আর এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা মা টুকি, কালকের মতো আজকেও তুই বাড়িতে থাকবি কেমন? আমি কাজে গেলাম। মা মা, আজকে তোমার সাথে আমাকেও একটু নিয়ে যাও না, আমার যে একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা, যেতে যখন চাইছিস চল তাহলে। শোন মা, তুই এখানে বসে থাক, আমি কাজ শুরু করে দেই। আর শোন, এই বাড়ির কোনো কিছু যেন নষ্ট না করিস, কেমন? ঠিক আছে মা। অনেকক্ষণ থেকে তো এখানে বসে আছি, আর ভালোই লাগছে না। একটু হেঁটে হেঁটে পুরো বাড়িটা একটু ঘুরে দেখি তো, এই বাড়িতে কি কি আছে। কি ব্যাপার, এই ঘরটা এমন কেন? মনে হয় ঘরের ভিতরটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছে, তাই অনেক ঠান্ডা। আমরাও বাড়িতে গিয়ে আমাদের ঘরটা পানি দিয়ে ভিজিয়ে দিব, তাহলে আমাদের ঘরটাও ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, এই ঘরটাতে কিছুক্ষণ আরাম করি। এই কথা বলে টুনি কাকুলির বিছানায় বসে পড়ে। আর এসির ঠান্ডা বাতাস খেয়ে টুকির চোখে ঘুম চলে আসে। আর টুকি বিছানায় ঘুমিয়ে পড়ে। এদিকে কালু আর কাকুলি বাড়িতে চলে আসে। কি ব্যাপার কাকুলি, এই মেয়েটাকে আমাদের বিছানায় ঘুমিয়ে আছে? আমিও তো জানি না, ওই মেয়ে আবার কোথা থেকে আসলো। দাঁড়াও, এক্ষুনি একে লাঠি দিয়ে মেরে ঘুম ভাঙানোর চেষ্টা করছি। মারবো না তো কি করবো? তোর এত বড় সাহস, আমাদের বাড়িতে এসে আবার আমার ঘরে ঢুকে বিছানায় শুয়ে আছিস? দিদি, কি আমার মেয়ে, ওকে মেরে না দিদি। মা টুকি, তুই বিছানায় কেন ঘুমাতে গেছিস? তোকে না রান্নাঘরে বসে থাকতে বলেছিলাম? মা, এই ঘরটা অনেক ঠান্ডা, তাই আমি এই ঘরে বসে আরাম করছিলাম, কিন্তু কখন থেকে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। মহারানী আরাম করছিল, শখ কত আমাদের এসি ঘরে থাকার। শোন, গরিব হয়ে জন্ম নিয়েছিস, আবার ঠান্ডা ঘর খুঁজিস? আমরা অনেক ধনী, তাই আমরা ঘরে এসি লাগিয়েছি। তোদের মতো গরিবরা কখনো এসি লাগাতে পারবে না, তাই তোদের গরমই থাকতে হবে। এখন যা যা এখান থেকে। টুনি, আজকে তোর মেয়েকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস আর কোনোদিনও তোর মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসলে তোকে কাজ থেকে বের করে দিব, এই বলে দিলাম আমি। ঠিক আছে দিদি, এই কথা দিচ্ছি আর কোনোদিন আমার মেয়েকে তোমাদের বাড়িতে নিয়ে আসবো না। চল মা টুকি, বাড়িতে চল। টুকি, আমি কাজে গেলাম, তুই দুপুরে খাবার খেয়ে নিস কেমন? উফ, এত গরম, এই গরম আমাকে, এই গরমে আমাকে বাড়িতে থাকতে ভালো লাগছে না। আমি বরং বনের পুকুরের পাশে গিয়ে বসে থাকি, যখন গরম লাগবে তখন পুকুর থেকে একটা ডুব দিয়ে গাছের নিচে বসে থাকবো। যেই বলা সেই কাজ। টুকি তাড়াতাড়ি বনের পুকুরে চলে যায় আর পুকুরে গোসল করে গাছের নিচে বসে থাকে। আর এইভাবে টুকি বারবার পুকুরে গোসল করতে থাকে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল
যায়। কিন্তু টুকি গরমের জন্য বাড়িতে যায় না। অন্যদিকে কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? সন্ধ্যা হয়ে এসেছে, এখনো যে বাড়ি ফিরছে না। যাই দেখি তো, বনে খুঁজি। মা টুকি, তুই এখানে? আর আমি তোকে পুরো বন খুঁজলাম, তুই এখানে সন্ধ্যাবেলা কি করিস? হ্যাঁ চল মা, চল বাড়িতে চল, রাত হয়ে আসছে যে। না মা, আমি বাড়িতে যাব না, বাড়িতে আমার অনেক গরম লাগে, এখানেই ভালো লাগছে। যখনই গরম লাগে তখনই আমি পুকুর থেকে গোসল দিয়ে আসি, আমি রাতেও এখানেই থাকবো মা। তোমার মেয়ের গরমের কষ্ট দেখে আমি তোমাদের সামনে না এসে পারলাম না। চিন্তা করো না টুকি, আমি তোমাদের ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করছি। এই নাও এসি, এটি ঘরে লাগালে ঘরের ভিতর ও বাড়ির আশেপাশে ঠান্ডা হয়ে যাবে। জলপুরি, তুমি সত্যি বলছো আমাদের ঘরে ঠান্ডা থাকবে? ইয়ে, কি মজা কি মজা, আমাদের ঘরে এসি থাকবে আর গরম লাগবে না। জলপুরি, তোমাকে অনেক ধন্যবাদ, আমার মেয়েকে গরমের হাত থেকে বাঁচালে তুমি। চল মা, এবার এসি নিয়ে বাড়িতে যাই। কাকুলি, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে কালু? আমি আসার সময় দেখলাম টুনি আর তার মেয়ে এসি নিয়ে বাড়ি যাচ্ছে। টুনি তো অনেক গরিব, আমাদের বাড়িতে কাজ করে সংসার চালায়, তাহলে এসি কেনা টাকা কোথায় পেলো? আমার তো মনে হয় আমাদের আলমারি থেকে আবার টাকা চুরি করেনি তো। হ্যাঁ, সেটাও তো হতে পারে, দাঁড়াও আমি এক্ষুনি দেখছি। কাকুলি, আমাদের টাকাগুলো তো সব ঠিক আছে, তাহলে টুনি এসি কিভাবে কিনলো? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, আমি তাহলে টুনির কাছে যাই আর সবটা শুনে আসি। আরে দিদি, তুমি এই গরিবের বাড়িতে? এসো দিদি, এসো বসো। তুই কি আর গরিব আছিস? এখন আমাদের মতো তুইও দেখছি এসি কিনেছিস। কি রে টুনি, তুই এসি কিনে এত টাকা কোথায় পেলি রে? কাকুলি এই কথা বলতেই টুনি তার সরল মনে সব কথা বলে দেয়। তা তো ভালো হয়েছে তোর। ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই। কালু, তুই রেচির সব রহস্য জেনে গেছি। এরপর কাকুলি টুনির কাছে শোনা সব কথা কালুকে বলে। শোনো কাকুলি, কাল তুমি ওই টুকির মতো সারাদিন পুকুরে গোসল করবে, আর আমি তোমাকে বাড়ি আসতে বলবো। তুমি আসতে চাইবে না, তখন জলপুরি আসলে আমি সবটা বলবো, আর জলপুরি তখন আমাদের এসি দিবে। বুদ্ধিটা কেমন বলো তো? খুবই ভালো, কিন্তু কালু আমাদের তো একটা ইচ্ছে আছে। আরে তাতে কি হয়েছে? সেটা তো আর জলপুরি জানে না। আমরা ওই এসি এনে বিক্রি করে টাকা নিব। এরপর সেই রাত কেটে যায়, আর পরের দিন কাকুলি সেই পুকুরে চলে যায়, আর কিছুক্ষণ পর পর গোসল করতে থাকে। এইভাবে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যায় কালু সেখানে যায়। কাকুলি, সন্ধ্যা হয়েছে তো, বাড়িতে চলো। না না কালু, আমি বাড়িতে যাব না, বাড়িতে অনেক গরম লাগে। জলপরি, তুমি এসেছো? দেখো না, আমার বউ গরমের জন্য বাড়িতে যাচ্ছে না। এখন আমি কি করব? তুমি বলে দাও জলপরি। আমি সব বুঝেছি, তোমাদের এসি লাগবে তাই না? এই নাও এসি, এসি নিয়ে বাড়িতে লাগাও, তাহলে আর গরম লাগবে না। জলপুরি, তোমাকে অনেক ধন্যবাদ গো। এসব কথা বলে কালু কাকুলি খুশি মনে এসি নিয়ে বাড়িতে চলে যায়, আর তাদের ঘরে ঢুকে অবাক হয়ে যায়। কি ব্যাপার কালু, ঘরটা এত গরম হয়ে আছে কেন? এসি আবার নষ্ট হলো না তো? হ্যাঁ কাকুলি, এসি তো নষ্ট হয়ে গেছে। নতুন এসি আনতে দেখে এটা নষ্ট হয়ে গেল। দেখি জলপুরিতে এসিটা দাও তো, ওটাই লাগাই। এই এসিটা তো নষ্ট হয়ে গেছে, ঘর তো ঠান্ডা হচ্ছে না গো। আমার মনে হয় কি কালু ওই জলপুরি আমাদের সাথে এমন করেছে। চলো আমরা জলপুরির কাছে যাই। জলপরি, জলপরি, ওঠো। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? তুমি আমাদের কি এসি দিয়েছো? যা নিয়ে গিয়ে ঘরে রাখতেই আগের এসি ছিল ওটা সহ দুটোই নষ্ট
নষ্ট হয়ে গেছে। তা তো যাবে, কারণ তোরা লোভী। আমার এসি লোভীদের ঘরে ভালো থাকে না, নষ্ট অবস্থায় থাকবে। আর তোরা আমাকে মিথ্যে বলেছিস, তোদের ঘরে এসি থাকা সত্ত্বেও আমার কাছ থেকে এসি নিয়ে গিয়েছিস, তাই তো নষ্ট হয়ে গেছে। তোরা অনেক অহংকারী আর লোভী, তাই তোরা কোনোদিনও এসি ঘরে রাখতে পারবি না। যে এসি নিয়ে আসবি সেটা নষ্ট হয়ে যাবে, এটা আমার অভিশাপ। জলপুরের মুখে এমন কথা শুনে কালু ও কাকলি দুজনে লজ্জা পেয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। কালু, খুব গরম লাগছে গো আমার যে গরম আর সহ্যই হচ্ছে না। এখন সহ্য করতেই হবে কাকলি। টুনির মেয়ে একদিন আমাদের এসি ঘরে ঢুকেছিল বলে আমরা গরিব বলে কত অপমান করেছি, তাই আমাদের এই অবস্থা হয়েছে। আর টুনিরা গরিব হওয়া সত্ত্বেও এসি ঘরে থাকছে। আসলে গরিব বলে কখনো কাউকে অবহেলা করতে নেই। কখন কার জীবন কখন কিভাবে পাল্টে যায় আমরা কেউই বলতে পারবো না। এভাবে কালু আর কাকুলির জীবন গরমেই কাটতে থাকে। আর এদিকে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে এসি ঘরে সুখে দিন কাটাতে থাকে। তোদের আমি 10 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তোরা আমার দেওয়ার সময় মতো আমার টাকাগুলো একদম পরিশোধ করতে পারিসনি। তাই আমি আমার দেওয়া শর্ত মতো তোদের এই বাড়িটা দখল করে নিব। না না মোড়ল মশাই, এভাবে একদম বলবেন না। আমি আপনার দুটো পায়ে পড়ছি মোড়ল মশাই, দয়া করে আপনি আমাদের এত বড় ক্ষতি করবেন না মোড়ল মশাই। এই বাড়িটুকু ছাড়া যে আমাদের আর কিছুই নেই। তোর কি আছে না আছে তা জেনে তো আমার কোনো লাভ নেই। তোরা আমার টাকা পরিশোধ করতে পারিসনি, তার বিনিময়ে তোকে এই বাড়িটা ত্যাগ করতেই হবে। মোড়ল মশাই, আপনি যদি এমন কাজ করেন তাহলে আমাকে যে বউ বাচ্চা নিয়ে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথই থাকবে না। ওসব ন্যাকা কান্না ছেড়ে এই দলিলটাতে সাইন করে দে। না, আমি কিছুতেই সাইন করব না। করবি না তো দাঁড়া, আমি দেখাচ্ছি মজা তোকে। দে বলছি, দে দে দলিলে স্বাক্ষর দে, নয়তো আজ তুই তোর প্রাণ ফিরে পাবি না। মোড়ল মশাই, আপনার দোহাই লাগে, দোহাই লাগে মোড়ল মশাই, দয়া করে আপনি আমার স্বামীকে আর মারবেন না। ঠিক আছে, আর মারবো না। তাহলে তোর স্বামীকে বল আমার এই দলিলে সাইন করে দিতে। ওগো, তুমি আর ভেবো না গো, আমাদের কোনো না কোনো ব্যবস্থা একদিন ঠিক হয়ে যাবে। তুমি মোড়ল মশাইয়ের কথা মতো দলিলে সাইন করে দাও। টনির কথা শুনে টোনা একটু সাহস পায় আর মোড়লের কথা মতো মোড়লের দেয়া দলিলে সাইন করে দেয়। হা 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 হা। এবার তোরা আমার বাড়ি ছেড়ে চলে যা। আমি আমার বাড়িতে কোনো গরিব পাখিকে দেখতে চাই না। এই বলে মোড়ল টোনা আর টনিকে তাদের ছানা সহ বাড়ি থেকে বের করে দেয়। আর টোনা অসহায় হয়ে তার বউ বাচ্চাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। ওগো, এবার আমরা কোথায় যাব? আশেপাশে তো ধান ক্ষেত ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। মা, তুমি ধান ক্ষেত ছাড়া কিছু দেখতে পাচ্ছ না? কি বললো? ওই তো দেখো, কত সুন্দর একটা বড় গাজর। ঠিকই তো, গাজরটা তো অনেক বড়। টুনি, গাজর দেখে আমার মাথায় একটা সুন্দর বুদ্ধি এসেছে গো। কি এমন বুদ্ধি বলো তো শুনি? এই বড় গাজরটা দিয়ে সুন্দর করে একটা বড় বাড়ি বানালে মন্দ হবে না। কিন্তু এখানে তো ধান ক্ষেত। তাতে কি হয়েছে? আমরা ধান খেতেই আমাদের কষ্টের বাড়ি বানাবো আর এখানে কষ্ট করে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তখন চলো তাই করা যাক। এরপর দুজনে মিলে অনেক কষ্টে ধান খেতে সুন্দর একটা গাজরের বাড়ি বানায়। আর তারপর সবাই মিলে সেই গাজরের বাড়িতেই থাকতে শুরু করে। এদিকে ধান ক্ষেতের পাশে ছিল অনেক বড় একটা গাছ, আর সেই গাছে অনেকগুলো মৌমাছি এসে বাসা বেঁধেছে। সারাদিনে তো মাংস খেতে কি ভালো লাগে, খালি মাংস আর মাংস, রুচির পুরো 12টা বাজিয়ে ছাড়বে। না, এভাবে আর চলা যাবে না, আমাকে আমার রুচি বদলাতেই হবে। আমাকে আমার রুচি বদলানোর জন্য মৌমাছির মৌচাকে যেতে হবে, আর আমাকে মৌমাছির মধু পান করতে হবে। হ্যাঁ। শিয়াল মধু পান করার জন্য মৌচাক খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সে গাছের কাছে গিয়ে পৌঁছায়। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এবার আমাকে এই মৌচাকের মধুই খেতে হবে, আর আমার শরীরের পুষ্টি বাড়াতেই হবে। এই বলে শিয়াল মৌচাকের মধু খাওয়ার জন্য লাফ দিতে থাকে, কিন্তু সে কোনোভাবেই মধুর নাগাল পায় না। এদিকে শিয়ালের এমন লাফালাফিতে মৌমাছিগুলো সব বিরক্ত হয়ে শিয়ালের দিকে তেড়ে আসতে থাকে। ওরে বাবারে, মধু তো পেলামই না, এখন তো দেখছি পুরো মৌমাছির বংশ আবার দিকেই তেড়ে আসছে। শিয়াল রে, তাড়াতাড়ি পালা, নয়তো আজ আর জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবি না রে। এই বলে শিয়াল ছুটতে পালাতে থাকে, কিন্তু মৌমাছিগুলো তো নাছোড়বান্দা, তারাও দ্রুত উড়ে শিয়ালকে আক্রমণ করতে থাকে।
ওরে বাবা রে, ওরে মারে, মৌমাছির কামড়ে এত যন্ত্রণা কেন রে? ওরে হতচ্ছাড়ারা, ছাড় ছাড় বলছি রে। একবার যদি আমি তোদের হাত থেকে বাঁচতে পারি তাহলে তোদের সবগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে দিব রে। আহ উহ শিয়াল একা একাই বকবক করতে থাকে আর মৌমাছিরা তাদের নিজেদের মতো করে শিয়ালকে কামড়িয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মৌমাছির কামড় খেয়ে শিয়ালের পুরো শরীর ফুলে যায়। ওরে মরে গেলুম রে, ও ওরে মরে গেলুম রে, আমায় বাঁচাও, বাঁচাও রে। আহারে শিয়াল দাদা, তুমি এভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? এরপর শিয়াল টুনিকে সব কথা খুলে বলে। আহারে বেচারা শিয়ালটাকে বিষাক্ত মৌমাছিগুলো কি কামড়টাই না কামড়িয়েছে। একবারও যদি মৌমাছি কামড় দেয় তাহলে তো পুরো 1 মাস ব্যথা থাকে। চলো চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। যা করবে তাড়াতাড়ি করো, আমি যে আর এই ব্যথা সহ্য করতে পারছি না। ওরে বাবা রে। টুনি কোনো কিছু আর না ভেবে শিয়ালকে নিয়ে তার বাড়িতে যায়, শিয়ালকে লাগিয়ে দেয়। এবার একটু শান্তি পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এবার বরং আমি আসি। আরে আরে, সবেমাত্র তো এলে, না খেয়ে কোথায় যাবে? আর বাইরে তো রাতও হয়ে গেছে। এমন সময় বাঘ রাজা বাইরে বেরিয়ে আসে। তুমি যদি তোমার অসুস্থ শরীর নিয়ে তার সামনে যাও, বাঘ যখন তখন তোমাকে আক্রমণ করতে পারে আর খেয়ে ফেলতে পারে। তার থেকে ভালো তুমি আজকে থেকে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন না হয় থেকেই গেলাম। শিয়ালকে রেখে টুনি রান্নাঘরে চলে যায়। এদিকে শিয়াল মৌমাছির কামড় খেয়েও থেমে থাকে না। সে রাগে আগুন হয়ে মনে মনে ভাবতে থাকে, শয়তান মৌমাছি, তোরা আমাকে কামড়িয়েছিলি তাই তো? দেখ কাল সকালে আমি তোদের কি হাল করি। আর শিয়াল ঘুম থেকে উঠেই মশাল হাতে বেরিয়ে পড়ে আর সে গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। কাল তো খুব আমায় কামড়িয়েছিস, কিন্তু আজ কোথায় যাবি? হ্যাঁ, আমার হাত থেকে আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। হা, 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 হা। আজ আমি মুখে লেগে থাকার মতো মধু খাবো। হ্যাঁ। এই বলে শিয়াল মৌমাছিগুলোকে আগুন দিয়ে তাড়িয়ে দেয় আর মধু খেতে শুরু করে। কিন্তু মৌমাছিগুলো দূরে না গিয়ে আবারও এসে শিয়ালকে আক্রমণ করে বসে। ওরে হতচ্ছাড়া, ওরে তোদের হাত থেকে আমি বাঁচতে চাইলাম আর তোরা কিনা আবার আমাকে আক্রমণ করলি। শিয়াল মৌমাছিগুলোর হাত থেকে বাঁচার জন্য দৌড়ে ছুটে টুনির বাড়িতে ঢুকে যায় আর মৌমাছিগুলো শিয়ালের পিছু পিছু টুনির বাড়িতে ঢুকে পড়ে। ওগো, মৌমাছিগুলো যে আমাদের গিলে খাবে গো। তুমি যে করে পারো আমাদের মেয়েটাকে বাঁচাও। টোনা তার বউ বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মৌমাছিগুলো কিছুতেই থামে না। তারা কামড় দিতেই থাকে। এদিকে কামড় দিতে দিতে তারা অন্য পাশে অন্যান্য পাখিদেরও আক্রমণ করতে থাকে। ওরে বাবা রে, মৌমাছি আমাদের গিলে খেলো। বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। সবাই ছোটাছুটি করতে থাকে। এই যা, এদের তো মৌমাছিটা আক্রমণ করে আহত করে ফেলেছে। আমার তো আবার খিদেও পেয়েছে, আমি বরং এদেরকেই খেয়ে নেই। এই বলে শিয়াল একে একে তিনজনকে খেয়ে ফেলে। এদিকে জানালা দিয়ে সবকিছু ঈগল দেখে ফেলে আর উড়ে এসে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় আর সবাইকে ডেকে নিয়ে আসে। এই শিয়াল, এই গাজর বাড়িতে থাকা টোনা টুনি আর তাদের ছানাকে গিলে খেয়েছে। একে এখন মারো, সবাই মারো। শিয়ালকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাই মিলে মারতে মারতে মেরে ফেলে। এই জন্যই উপকারের উপকার স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, নয়তো মুনাফিকির কারণে নিজের জীবনও চলে যাবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।